n1। আচ্ছা, বির উপর ভেক্টর আর এন গুলো একক ভেক্টর, একটু খেয়াল করো এই একক ভেক্টর এটা দিতে দিতে দেখা যায় বির উপরে অনেক সময় চলে আসে। S2 চাইলে এটা S1 দিতে পারো। 2 নম্বর পৃষ্ঠতল যেটা, আমরা এই পৃষ্ঠতলটা আগে লিখছি, তারপর এটা লিখছি, তারপর এই গলীয়টা লিখছি, তারপর এই গলীয়টা লিখবো। হ্যাঁ, তাহলে এই S1 ক্ষেত্রফলটা প্রথম মাধ্যমে ছিল, কাজে এখানে চুম্বক ক্ষেত্রটাও প্রথম মাধ্যমে হবে, আর এই একক ভেক্টরটাও প্রথম ক্ষেত্রফলের উপর একক ভেক্টর হবে। আচ্ছা, S2টা হচ্ছে দ্বিতীয় মাধ্যমের, কাজে এখানে B2 হবে, একক ভেক্টর হবে N2 D S2। এবার আমরা S1 প্রাইম, S1 প্রাইমটা 1 নম্বর মাধ্যমের আছে, কাজে এখানে চুম্বক আবেশ হবে B1, একক ভেক্টর হবে N1 D S1 প্রাইম। আচ্ছা, S2 প্রাইম এটা 2 নম্বর মাধ্যমের, কাজে B2 ডট N2 DH ইকুয়াল টু ডান পাশ ছিল 0। এখন এই ছবিটা দেখো, এখন আমরা যদি এই পিল বক্স বা সিলিন্ডার আকৃতির যে সারফেসটা আমরা বিবেচনা করছি, ক্লোজড সারফেসটা, এটা যদি শুধু এই তল বরাবর বিবেচনা করি, তার মানে এই সিলিন্ডারটাকে এই চাপ দিয়ে আমি তল বরাবর এনে তল বরাবর শুধু যদি বিবেচনা করি, তাহলে কি হাইট H1 শূন্য হয়ে যাবে, H2 শূন্য হয়ে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি পিল বক্সটা এত পাতলা, মানে এর উচ্চতা এত কম যে এটা শুধুমাত্র বাউন্ডারি বরাবর আছে। তাহলে কখন এটা শুধু এত পাতলা হবে যে বাউন্ডারি বরাবর আছে? যখন H1 এর মান প্রায় শূন্য, H2 এর মানও প্রায় শূন্য। তাহলে H1 যদি শূন্য হয়, তাহলে কিন্তু S1 প্রাইম এই ক্ষেত্রফলটাও শূন্য হবে, আর H2 শূন্য হলে S2 প্রাইম এই ক্ষেত্রফলটাও শূন্য হবে। এখন তল বরাবর লিখি, তল বরাবর H1 টেন্ডস টু 0, H2 টেন্ডস টু 0, অতএব S1 প্রাইম টেন্ডস টু ম্যাম 0। হ্যাঁ, ওই যে একদম লাস্টে যেটা লিখছি B2 N2 DS হবে নাকি ওখানে DS2 হবে? 2। তুমি এগুলো যদি 1 2 দাও, তাহলে এখানেও তাই দিতে হবে। আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই ডিএসটা সব জায়গায় শুধু ডিএস লিখতে পারো। এখানে ডিএস থাকলেও কিন্তু এখানে যেহেতু লিমিট বলে দিয়েছো যে S1, তাহলে সমগ্র ক্ষেত্রটা S1ই বুঝাবে। ঠিক আছে, তাহলে এখানে তো S1 দিতেই হবে, কিন্তু এখানে DS1ও লিখতে পারো, অথবা ডিএস থাকলেও সবগুলোতে যদি ডিএস লেখো তাতে কোনো সমস্যা নেই, যেহেতু আমরা লিমিটটা বলে দিয়েছি আর কি। এই লিমিটটাই নির্ধারণ করবে যে এই ক্ষেত্রফলটা কতখানি হবে। অতএব উপরের সমীকরণে দুইটা টার্ম, এই S1 প্রাইম S2 প্রাইম শূন্য হয়ে যাচ্ছে, এই দুটো টার্ম থাকছে। ইন্টিগ্রেশন B1 N1 DS অথবা DS1 একই ধরনের লেখা যেন থাকে, B2 N2 DS2 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এখানে ডট গুণটা ওঠে নাই, B1 N1 এটা লিখলাম। আচ্ছা, বি যদি আমার কনস্ট্যান্ট হয়, বি যদি সব জায়গায় একটা মিডিয়ামে বি কনস্ট্যান্ট যদি হয়, এই বিটা আমি ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারবো। আচ্ছা, তখন এই ইন্টিগ্রেশন DS1 এর মান হবে ওই যে উপরের তলের ক্ষেত্রফল। এই পাশে লিখছি ইন্টিগ্রেশন S1 DS1, সেটার নাম দিলাম আমরা ওই যে S1 ক্ষেত্রটা আর কি, S1 ক্ষেত্র। এটা হচ্ছে S1 ক্ষেত্রটা, অর্থাৎ উপরের তলের ক্ষেত্রফল আমরা ধরে নিচ্ছি সেটা ক্যাপিটাল এর সমান। আবার S2 DS2, এটা বলতে S2 বোঝায়, কিন্তু সিলিন্ডারের কি উপরের তলের ক্ষেত্রফল যতখানি, নিচের তলেরও ততখানি, কাজে এটাও A। তাহলে এই এর ক্ষেত্রটাও A, এর ক্ষেত্রটাও A। আর বি কনস্ট্যান্ট হলে বি ডট N1 ইন্টু A, B2 ডট N2 A ইকুয়াল টু 0। এখন A আমরা পাঠিয়ে দিলাম ডান পাশে, শূন্য হলো B1 N1 B2 N2, N2 তে একক ভেক্টর 0।
এটা তো একক ভেক্টর, এর মান 1, তাহলে b1 n1, তাহলে এটা হচ্ছে b1 ইন্টু 1, একক ভেক্টরের মান 1, সেটা আর লিখলাম না। আর এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি 1। তাহলে এটা যেহেতু ডট গুণ, এটা হচ্ছে n বরাবর b1 এর উপাংশ বুঝায়। আর একইভাবে এটা হচ্ছে এই n বরাবর 2 এর উপাংশ বুঝায়। কিন্তু n1 আর n2 ছবিতে দেখো বিপরীতমুখী, ওরা একক ভেক্টর কিন্তু বিপরীতমুখী 180 ডিগ্রি। আচ্ছা, তার মানে এটা মাইনাস হবে, cos 180 ডিগ্রির মান মাইনাস। b1n ইকুয়াল টু b2n। তাহলে n বরাবর 1 এর উপাংশ আর n বরাবর 2 এর উপাংশ সমান আমরা দেখতে পাচ্ছি। এটাকে যদি ভাষায় বলি, তাহলে 1 নম্বর অঞ্চল হচ্ছে 1, 2 নম্বর অঞ্চল তো 2 দিয়ে বুঝাই, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর মাধ্যমে তোমার b এর লম্ব উপাংশ সমান। তাহলে এটা ভাষায় আমরা এই প্রশ্নটার মতো করে লিখতে পারি। b এর জন্য করেছি এই যে এটা, মাধ্যমের সীমানায় চুম্বক আবেশ ভেক্টরের অভিলম্ব উপাংশ অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে একই অথবা সমান। তাহলে প্রশ্নটা দেখে লিখে ফেলো, আমি আর লিখি না ভাষায়। তাহলে প্রশ্নটা দেখে লিখে ফেলো যে মাধ্যমের সীমানায় চুম্বক আবেশ ভেক্টরের অভিলম্ব উপাংশ। মাধ্যমের সীমানায় চুম্বক আবেশ ভেক্টরের অভিলম্ব উপাংশ অবিচ্ছিন্ন হয়। প্রশ্নে লেখা আছে, দেখে দেখে লেখো। লিখেছি ম্যাম। আচ্ছা, এখন আছো মিলি, মুনিয়াত, এর জন্য লিভ করেছে 2 জন। আচ্ছা, ঋতু, সারিয়া, শরীফা, সোহান, তাহানিয়া, তাসনিয়া। আচ্ছা, রেডমি নোট 8 থেকে কে জয়েন করেছো, একটু নাম বলো তো বাবা। ম্যাম আমি জয়, এটা শরারতি কলেজে। আচ্ছা আচ্ছা, সমস্যা হচ্ছে না তো জয়? না ম্যাম, আমি আজকে থেকে জয়েন করছি আর কি ম্যাম। হ্যাঁ, কথা ক্লিয়ার বোঝা যায়? হ্যাঁ ম্যাম, বোঝা যায়। জয় কোন কলেজ? ম্যাম শরারতি কলেজ। আচ্ছা, আমরা এখন পরেরটাতে যাচ্ছি। এক নজর আমরা দেখি এই দুটো মাধ্যম, 1 আর 2 নম্বরের মাধ্যম, তাদের বিভেদ তল হচ্ছে XY। এগুলো একটু লেখা দরকার, তোমরা একটু লিখো, কিন্তু ছবির বর্ণনা থাকতে হবে ভিতরে। তো আমরা গসের সূত্র থেকে জানি ডাইভারজেন্স B ইকুয়াল টু 0, সেটা আমরা ভলিউম ইন্টিগ্রেশন তারপর সারফেস ইন্টিগ্রেশনে কনভার্ট করে পেলাম ক্লোজড ইন্টিগ্রেশন B ডট NdS ইকুয়াল টু 0। তাহলে এইটা আমরা তল বরাবর একটা বদ্ধ সারফেসে প্রয়োগ করতে চাচ্ছি। তো এই জন্য তলকে কেন্দ্র করে আমরা একটা সিলিন্ডার আকৃতির সারফেস এঁকেছি। তার প্রান্তীয় সারফেস এর ক্ষেত্রফল S1 S2, আর গোলীয় সারফেস দুটো S1 প্রাইম S2 প্রাইম। তাহলে এই 4টে ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে ওই সিলিন্ডারটা। আচ্ছা, তাহলে ওই সিলিন্ডারে আমরা 1 নং সমীকরণকে প্রয়োগ করলে এই 4টা ক্ষেত্রফলের গুণফল হিসাবে আমরা ক্লোজড ক্ষেত্রফলটা পাই সিলিন্ডারের। এই কারণে 4টা ইন্টিগ্রেশনের সমষ্টি হিসাবে আমরা লিখেছি। এখন
ওই সিলিন্ডারটা আমরা যদি জাস্ট তল বরাবর, সিলিন্ডারের হাইটটা এত কম বিবেচনা করছি যে ও জাস্ট তল বরাবর আছে, তাহলে কি হবে? H1 এর মান 0 হবে, H2 এর মানও 0 হবে। H1 H2 0 হলে S1 প্রাইম S2 প্রাইম 0 হবে, তখন দুটো ইন্টিগ্রেশন থাকলো। এখন এই S1 ক্ষেত্রটা যতখানি, S2 ক্ষেত্র ততখানি, সেটা এ পরিমাণ দিয়েছি। তাহলে এ কমন নিয়ে ডান পাশে গেলে কেটে গেল। আর এই ডট গুণের দেখো, N1 ও একক ভেক্টর, N2 ও একক ভেক্টর। N1 এর দিক যেদিকে, N2 এর দিক তার বিপরীত দিকে। তাহলে B1 আর N1 এর মধ্যবর্তী কোণ যদি 0 বিবেচনা করো, তাহলে B2 N2 এর মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। কাজে এটা প্লাস হলে এটা মাইনাস। ফাইনালি পেলাম B1N সমান সমান B2N, অর্থাৎ মাধ্যমের সীমানায় চুম্বক আবেশ ভেক্টরের অভিলম্ব উপাংশ অবিচ্ছিন্ন থাকে। তাহলে চুম্বক আবেশ ভেক্টরের সীমান্ত শর্ত কি? জাস্ট এটাই, মাধ্যমের সীমানায় চুম্বক আবেশ ভেক্টরের অভিলম্ব উপাংশ অবিচ্ছিন্ন থাকে। আচ্ছা, আমরা পরের ইতে যাচ্ছি, আমাদের একটু কম পড়া হয়ে যাচ্ছে। আমরা একটু তাহলে 9:45 জয়েন করে আনুষঙ্গিক কথাবার্তা সমস্যাগুলো আগে সারলাম, 9টা থেকে 10টা, যেন আমাদের ক্লাসের কোনো রকম হ্যাম্পার না হয়। আচ্ছা, তাহলে এখন আমাদের কি বাকি থাকলো? আমরা হচ্ছে বি এর জন্য সীমান্ত শর্ত নির্ণয় করলাম। এখন এইচ এর সীমান্ত শর্ত। এই এইচ আর বি এর সীমান্ত শর্ত তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আগের দিন যে দুটো পড়েছি সেই তুলনায়। আচ্ছা, এটা আমি একটু শর্টকাট যাচ্ছি, এটাতে আর বেশি ভাষা লিখছি না, কারণ এইরকম একটা আজকে করলাম, গতদিন আরো 2টা করা হয়েছে। এছাড়া এটার শীট দিব, যেহেতু এটা ইম্পর্টেন্ট, এটার শীট রেডি আছে, শীট দিব ওই আগের মতোই। এটা হচ্ছে বিভেদ তল, তাহলে XY হচ্ছে বিভেদ তল। বিভেদ তল মানে যে তলটা দুটো মাধ্যমকে আলাদা করে। এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম। আচ্ছা, এবার আমরা রেক্টেঙ্গুলার সারফেস বিবেচনা করছি। এটা হচ্ছে A B C D। আচ্ছা, আমরা ব্যবহার করব ম্যাক্সওয়েলের 4th ল। ম্যাক্সওয়েলের 4th ল, কার্ল H ইকুয়াল টু J প্লাস ডেল D ডেল T। আচ্ছা, এটা আমরা এটা বর্ণনা নিজেরা লিখবা। এটা দুটো মাধ্যমের বিভেদ তল হচ্ছে XY। এই মাধ্যমের বিভেদ তলে আমরা ABCD একটা আয়তাকার বদ্ধ ক্ষেত্র, আয়তাকার বদ্ধ ক্ষেত্র, যেটা কিনা S ক্ষেত্রে আবদ্ধ করেছে পুরাটা। আয়তাকার বদ্ধ ক্ষেত্র আমরা বিবেচনা করছি। এই আয়তাকার বদ্ধ ক্ষেত্র বরাবর আমরা এই 1 নং প্রয়োগ করব। হ্যাঁ, তাহলে এদিকের বর্ণনাটুকু তোমরা বুঝতে পেরেছো, এছাড়াও শীটে থাকবে। হ্যাঁ, তাহলে এই 1 নংকে আমরা এই ক্ষেত্র বরাবর প্রয়োগ করছি। তাহলে এই ক্ষেত্রটার নাম দিয়েছি আমরা H। তাহলে কার্ল H ছিল, কার্ল H কে এই ক্ষেত্রফল বরাবর প্রয়োগ করছি। তাহলে সারফেস ইন্টিগ্রেশন হলো। বাম পাশে যা করব, একটা সমীকরণের ডানেও তাই করতে হবে। এখানে J প্লাস ডেল D ডেল T। আচ্ছা, DH। এখন এই যে একটা ভেক্টরের কার্লের যদি সারফেস ইন্টিগ্রেশন থাকে, সেটাকে স্টোকসের উপপাদ্য ব্যবহার করে
কি করা যায়, লাইন ইন্টিগ্রেশন। তাহলে সেটা হবে ক্লোজড ইন্টিগ্রেশন। তাহলে এই সারফেজের লাইন বরাবর ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা ছিল পুরো ক্ষেত্রফল বরাবর, আর সেটা স্টোকসের ফর্মুলা অনুযায়ী এই লাইন বরাবর ইন্টিগ্রেশনের সমান হবে এইচ ডট ডিএল। আর ডান পাশে কোনো কাজ করছি না, ডান পাশে যা ছিল তাই, জে প্লাস ডেল ডি ডেল টি। ভেক্টর গুলোতে নিজ দায়িত্বে ভেক্টর চিহ্ন দিয়ে নিও। ডট এটা চাইলে এভাবে লিখতে পারো, একক ভেক্টর এন ডিএস। আমরা এখানে স্টোকসের সূত্র ব্যবহার করেছি। স্টোকসের সূত্র ব্যবহার করেছি। তাহলে পরে লিখলে ডান সাইডে লিখবো নিচে। আর যদি লিখতে চাই স্টোকসের সূত্র ব্যবহার করে পাই, তখন আমার এখানে লিখতে হবে। আর সাইডে লেখার মানে কি, এটা তুমি লিখেছো স্টোকসের সূত্র ব্যবহার করে, তার মানে ব্যবহার করে এটা পেয়েছো। আচ্ছা, তাহলে আমাদের এবার হচ্ছে লাইন ইন্টিগ্রেশন, এবং কোন লাইন বরাবর, এটা তো অনেক লাইন আছে, কোন লাইন বরাবর, এই সারফেসের লাইন বাউন্ডারি বরাবর, সেটা তোমাকে লিখে দিতে হবে। সেটা হচ্ছে এ বি সি ডি, এ এ বি সি ডি, এ থেকে শুরু করে আবার এতে আসলে সেটা বদ্ধ লাইন হয় তোমার। আচ্ছা, এখন এটাকে, এই বদ্ধ পথটা এ থেকে শুরু করে আবার এতে আসা বদ্ধ পথটা তুমি দেখতে পাচ্ছ 4টা পথের যোগফল, এ বি বি সি সি ডি ডি এ। কাজে এই ক্লোজড লাইন ইন্টিগ্রেশনটা 4টা আলাদা আলাদা লাইন ইন্টিগ্রেশনের যোগফল। এবার আমি আর এই ক্লোজড দিচ্ছি না, এই ক্লোজটাকে ভেঙে 4টে লিখতেছি। তাহলে এই এ বি, এটা যেহেতু 1 মাধ্যম, এখানে H1, আর এখানে চুম্বক ক্ষেত্র 2 নম্বর মাধ্যমে একটা H2 দেব। তাহলে এ থেকে বি দূরত্বে এইচ এর মান হবে H1 ডট ডিএল। এবার বি থেকে সি, এটা চাইলে ওই যে আমরা গত ক্লাসে যেমন করেছিলাম 6টা ভাগ করে নিয়েছিলাম, সেটা করলে মনে হয় তোমাদের আরো সুবিধা হয়। H1 নাকি H2 সেটা লিখতে ভালো হয়। আচ্ছা, আমি না হয় এটা একটু করে দেই। এটা এ বি দিছো, এটা সি দাও, এটা ডি দাও, এটা ই দাও, আর এটা এফ দাও। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এ বি সি ডি ই এফ এ। কেন এটা দিয়ে দিলাম, আমি যদি এই পুরো লাইনটা একবারে লিখি, তাহলে ওখানে আমি H1 লিখবো না H2 লিখবো, এটা কনফিউশন ছিল। কারণ 1 নম্বর মাধ্যমে চুম্বক ক্ষেত্র H1, আর 2 নম্বর মাধ্যমে হচ্ছে H2। এই জন্য আলাদা আলাদা ভেঙেই দিচ্ছি দেও। আর বিসিটা 1 নম্বর মাধ্যমে, এই যে এখন আমি H1টা ইজিলি লিখতে পারছি, না হলে ওখানে আবার কিছু ভাষা প্রয়োগ করতে হতো। তাহলে বিসি হচ্ছে H1 ডট ডিএল, এরপরে সিডি, সিডি হচ্ছে H2 ডট ডিএল, সিডির পর আছে ডিই, ডিইটা 2 নম্বর মাধ্যমে, কাজে H2 ডট ডিএল। আচ্ছা, এরপর আছে, এটা কি হলো, ডিই হলো, এরপর ইএফ, ইএফটাও 2 নম্বর মাধ্যমে। কি লিখবো এটাতে, বাকি দুটো তোমরা বলো, বলো একজন, যে কেউ একজন বলো। ইএফ এর কি H1 লিখবো না H2 লিখবো এই ইএফ এ? H2। H2 ডট ডিএল। আচ্ছা, আর এখানে আছে এফ এ, এখানে কি লিখবো এইচ এর সাথে সেটা বলো। H1। H1 ইকুয়াল টু 0। তাহলে এখানেও আমরা হাইট 1 2 দিতে পারি, অথবা এমনি ভাষায় লিখলেও হবে। এখন তল বরাবর এই যে আয়তাকার
কি বিবেচনা করেছি আমরা? একটা আয়তাকার সারফেস, এটা যদি তল বরাবর বিবেচনা করি, তল বরাবর যদি হয়, তাহলে এই বিসি সিডি, বিসি সিডি ইএফ এফ, এগুলো আলাদা আলাদা ভাবে লিখলে ভালো আর কি। এরা সব শূন্য। কাজেই যেখানে দৈর্ঘ্য আছে বিসি সিডি ইএফ আর এফ এ, তাহলে এই দুটো আর এই দুটো, এই চারটা শূন্য হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে থাকছে এটা আর এইটা, থাকবে হচ্ছে এবি এইচ1 ডিএল প্লাস ডিই এইচ2 ডিএল। ও মা, ডান পাশ কিন্তু শূন্য না, এটা শূন্য লিখেছো গো। এই যে ডান পাশ তো এখানে আছেই, এই যে ডান পাশ, ডান পাশে আমরা কোনো কাজ করি নেই, তোমরা এটা খেয়াল করোনি বাবারা? ডেল ডি ডেল টি ডট এনডিএস। ম্যাম জায়গা নাই দেখে জিরোই মনে হয়েছে সঠিক। এরকম মনে হলে হবে? অন্যেরা মনে করতে পারে, তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট, কোনো মনে করা যাবে না। এখানে এক্সপেরিমেন্টালি অথবা তত্ত্বীয় ভাবে যার প্রমাণ পাওয়া যাবে শুধু সেটাই লেখা যাবে। আচ্ছা, আমার তো বারবার জিরোই লিখতে ইচ্ছে করছে, কারণ এর আগের প্রশ্নে তো আমরা জিরোই লিখেছি। আচ্ছা, এখন খেয়াল করো, ডান পাশে আমাদের কি আছে? জে আছে। আর একটু আগে ওই যে চতুর্থ সূত্রের যে সংশোধন, তখন তোমাদেরকে দেখালাম না যে এটা মনে রাখো, এটা ডেল ডি ডেল টি, এটা কার মান ছিল? জে প্রাইমের। অর্থাৎ এটাও কিন্তু প্রবাহ ঘনত্বের অংশ। যেটা প্রবাহ ঘনত্ব, ডেল ডি ডেল টিটাও প্রবাহ ঘনত্বের একটা অংশ। এই জে আর ডেল ডি ডেল টি, এই দুই প্রবাহ ঘনত্ব যদি আমরা যোগ করি, তাহলে এইচ এর লম্ব দিকে পৃষ্ঠ প্রবাহ ঘনত্ব নির্দেশ করে। হ্যাঁ, তাহলে সেটাকে আমি লিখছি এরকম, জে এস পারপেন্ডিকুলার। হ্যাঁ, জে এস পারপেন্ডিকুলার ডট একক ভেক্টর এন প্রাইম। আচ্ছা, তাহলে এখানের কি কাহিনী সেটা আমরা লিখে নেই। এই হচ্ছে জে এস পারপেন্ডিকুলার হলো এইচ এর লম্ব দিকে, এইচ এর লম্ব দিকে পৃষ্ঠ প্রবাহ ঘনত্বের অংশ। দেখা যায় খাতা? এইচ এর লম্ব দিকে পৃষ্ঠ প্রবাহ ঘনত্বের উপাংশ। আচ্ছা, আমি পরের পেজে যাব। জি ম্যাম, লেখা শেষ। আচ্ছা, এখন ছবিতেও একটু দেখো, এই এবি আর ডি, এবি আর ডি এরা সমান কিন্তু বিপরীতমুখী। এ থেকে বি ডান দিকে আর ডি থেকে ই বাম দিকে। তাহলে এ বি ভেক্টর আর ডি ভেক্টরের দৈর্ঘ্য আমরা সমান দেখতে পাচ্ছি, কিন্তু দিক বিপরীত। এ বি হচ্ছে এ থেকে বি, আর ডি মানে ডি থেকে ই। তাহলে এদের দৈর্ঘ্য সমান কিন্তু বিপরীতমুখী, তার মানে এ বি সমান সমান মাইনাস ডি আমরা লিখতে পারি। অথবা আমাদের এখানে যে ডি কে মাইনাস এ বি লিখতে পারি। তাহলে এই ইন্টিগ্রেশনটার দৈর্ঘ্য এবি আর এই ইন্টিগ্রেশনটার দৈর্ঘ্য মাইনাস এবি লিখছি আমরা। মিস সমানের ওই পাশে ডেল ডি বাই ডেল টি, কি এটা কি বাদ হয়ে গেছে?
এই দুই প্রবাহ ঘনত্ব এই সারফেস বরাবর ইন্টিগ্রেশন করলে যেটা মান পাওয়া যাবে, এটা দুটো এই প্রবাহ ঘনত্ব, ডেল ডি ডেল টিটাও প্রবাহ ঘনত্ব, দুটো অ্যাড করে ওই সারফেস বরাবর যেটা পাবো সেটা হচ্ছে, সেটার নাম দিয়েছি জে এস টি। এইচ এর লম্ব দিকে পৃষ্ঠ প্রবাহ ঘনত্বের উপাংশ এটা। এইচ এর লম্ব দিকে পৃষ্ঠ প্রবাহ ঘনত্বটা এই যে জে প্লাস ডেল ডি ডেল টি। আচ্ছা, প্রথম ইন্টিগ্রেশনটা H1 আর ইন্টিগ্রেশন ডিএল এর মান সেটা আমরা এবি দিচ্ছি, আর পরেরটাতে তাহলে H2 ডট এবি। ক্লাসটা শেষ করি, যাও খাওয়া দাওয়া করে নাও। তাহলে ডি আর এবি সমান কিন্তু বিপরীত, এই কারণে ডিই কে আমরা মাইনাস এবি লিখেছি। H1 ডট, আচ্ছা এটা আমি কমন নিচ্ছি, এবি কমন নেব, H1 মাইনাস H2, এটা H1 মাইনাস H2 ডট এবি যে জে এস পারপেন্ডিকুলার, এটা কিন্তু পারপেন্ডিকুলার ডট এন প্রাইম। এখন এবি বা সিডি ভেক্টর আর এন প্রাইম ভেক্টর একই, তাহলে এন প্রাইম ভেক্টর জে এস পারপেন্ডিকুলার এন প্রাইম। এখন এটা যদি ডট গুণটা কি বোঝায়, এই এন প্রাইম বরাবর H1 এর উপাংশ, আর H2 দিয়ে যখন এই একক ভেক্টর এন প্রাইম কে গুণ করবে তখন সেটা বুঝাবে এন প্রাইম বরাবর H2 এর উপাংশ। তার মানে এটাকে H1T লিখতে পারি মাইনাস দিয়ে, এটা H2T ইকুয়াল টু জে এস টি। সব ডট গুণগুলো কমপ্লিট করা হলো। ম্যাম জে তাহলে এস টি ফর পারপেন্ডিকুলার। ট্যানজেনশিয়াল, টি ফর ট্যানজেনশিয়াল উপাংশ, বাংলায় যেটা, দাঁড়াও আমি তোমার প্রশ্নটা নিচ্ছি, স্পর্শীয় উপাংশ। জি বাবা বলো দেখি। ম্যাম বললেন জে এস টি, বাট জে এস পারপেন্ডিকুলার দিলেন ইকুয়ালের পরে। ও না না, এটা প্রথম থেকেই পারপেন্ডিকুলার, লম্ব উপাংশ বলেছি না, এই যে লেখার সময় যে লিখলাম লম্ব উপাংশ, সেই লম্ব বোঝানোর জন্য পারপেন্ডিকুলার সাইন দিচ্ছি, আর টি সাইন গুলো দিচ্ছি যেখানে স্পর্শীয় উপাংশ সেটা বোঝানোর জন্য। স্পর্শীয় উপাংশ, তাহলে H1T ইকুয়াল টু H2T। এখানে এটা আমাদের একটা, এটা আগে ভাষায় লেখো যাও, এটাও আমরা পাবো, একটু পরে লিখছি। তাহলে এটা একটা শর্ত, সেটা হচ্ছে তোমার যদি তল বরাবর, দুটো মাধ্যমের বিভেদ তল বরাবর প্রবাহ ঘনত্বর মান যদি এইটা হয়, তাহলে এই H1T আর H2Tর বিয়োগফলটা ওই প্রবাহ ঘনত্বের সমান হবে। কিন্তু একটা মাধ্যমের বিভেদ তলের তখনই শুধু প্রবাহ ঘনত্বের মান পাওয়া যায় যখন ওই মাধ্যমটার পরিবাহিতা অসীম হয়। আচ্ছা, তাহলে এটা আগে না হয় ভাষায় লেখো তোমরা, এটা দেখে দেখে লিখতে পারবে না, আমি একটু স্কিপ করে যেতে চাচ্ছি, আমার আর একটা ব্যাচ আজকে পড়ানো আছে। যে বিভেদ, এই যে এটা কি, বিভেদ তল বরাবর জের উপাংশ যদি জে এস টি হয়,
অথবা এইচ এর লম্ব দিকে পৃষ্ঠ প্রবাহ যদি জেএসটি হয়, যেটা ভাষায় লিখছো, এখানে তো একটা ভাষায় লিখছোই, এটা হচ্ছে এইচ এর লম্ব দিকের প্রবাহ ঘনত্বের উপাংশ, অথবা এটাই পৃষ্ঠ বরাবর। প্রবাহ ঘনত্বের মান যদি জেএসটি হয়, তাহলে H1T এবং H2T বিয়োগফল প্রবাহ ঘনত্বের সমান হবে। তাহলে এটা আমি এর ভাষায় লিখলাম না, কিন্তু এখানে আবার কিন্তু আছে, সেটা হচ্ছে মাধ্যমের পরিবাহিতা অসীম না হলে পৃষ্ঠ প্রবাহ ঘনত্ব শূন্য হয়। তার মানে H1T H2T equal to 0 বা H1T equal to H2T। তাহলে এই লাইনটা অর্থাৎ দিয়ে এই লাইনটা আমি বললাম এই কারণে, তোমাদের দেখা গেল যে এই পর্যন্ত দিল না, তোমার তো ফুল অ্যান্সার এ পর্যন্ত দিল না, এই লাইনটা পরীক্ষার সময় তুলে দিল যে এটা প্রমাণ করো। তো এইরকমই পরীক্ষায় হয়, পড়া জিনিসগুলোই দেয়, অনেক ক্ষেত্রেই আমরা বুঝে উঠতে পারি না। এই জন্য প্রত্যেকটা লাইনের একটু মিনিং, ফিজিক্যাল সিগনিফিকেন্স এগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, এখানে অর্থাৎ দিয়ে কি লিখবে তোমরা তাড়াতাড়ি বলো আমাকে। কনক্লুশনটা সবসময় প্রশ্ন দেখে